নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এই মুহূর্তে কিন্তু সুপ্রিম কোর্টে 14ই আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শুনানি হয়ে গিয়েছে বিহারের যে এসআইআরটা চলছে সেটা সংক্রান্ত বিষয়, এবং জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস জয়মাল্য বাগচি তাদের দুজনের বেঞ্চ কিন্তু রীতিমতন বেশ কিছু আদেশ দিয়েছে একদম নির্বাচন কমিশনকে, যেটাতে কিন্তু নির্বাচন কমিশন ধাক্কা খেতে পারে বলেই মনে করছে এই মুহূর্তে দেশের রাজনৈতিক পর্যবেক্ষক এবং ওয়াকিবহাল মহল। তার কারণ এই মুহূর্তে ইলেকশন কমিশন যে কাজগুলো করতে চাইছিল না, যেখান থেকে তারা এড়িয়ে যাচ্ছিল, সম্পূর্ণভাবে একদম ধোঁয়াশার মধ্যে রাখছিল মানুষজনকে, সেটাই কিন্তু এবার তাদের করতে হবে। অর্থাৎ একদম সরাসরি ডিজিটালাইজেশন করার নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন শুনানির মাধ্যমে তাদেরকে একদম দিয়ে দিল। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যে 65 লক্ষ মানুষের নাম বিহারের এসআইআর এর পর বাদ গিয়েছে, তাদের নাম কিন্তু একদম নির্বাচন কমিশনের যে ওয়েব পোর্টাল সেখানে দাখিল করতে হবে, এবং তারও টাইম লিমিট বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবারের মধ্যে। সুতরাং এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপ, এবং তার সঙ্গে আধার কার্ডটাকে কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে বাধ্যতামূলক করতেই হবে, তেমনই একটা নির্দেশ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। সেই সমস্ত খবর নিয়ে উপস্থিত হয়েছে এই মুহূর্তে এই প্রতিবেদনে। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন যে বিহারের এসআইআরটা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে কিন্তু আইএনডিআই এর জোট এবং একদম সরাসরি সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু একটা বড় টাসল চলছে। আমরা দেখতে পেয়েছি যে আইএনডিআই জোটের পক্ষ থেকে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি তাদের মতন লয়াররা যেমন লড়ছেন, ঠিক অন্যদিকে নির্বাচন কমিশন তাদের সঙ্গেও কিন্তু একটা বড় যুদ্ধ চলছে। এবং 10ই জুলাই, তারপর 28শে জুলাই, তারপর 12ই আগস্ট, 14ই আগস্ট পরপর শুনানি হয়েছে, এবং সেই শুনানির মাধ্যমে কিন্তু একদম বেরিয়ে এসেছে যেটা এই 14ই আগস্ট কিন্তু সম্পূর্ণ যে রায়দান সেটা হয়নি সুপ্রিম কোর্টে, কিন্তু একদম জাস্টিস জয়মাল্য বাগচি এবং জাস্টিস সূর্যকান্ত তারা কিন্তু সম্পূর্ণভাবে জানতে চেয়েছে যে যদি কোনো অনুপ্রবেশকারী যদি এই মুহূর্তে ঢুকে পড়ে এবং তারা যদি ভোটার হিসেবে একবার গৃহীত হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বাছা হবে। সেই ক্ষেত্রে বাছার পদ্ধতি তো এসআইআরই, অর্থাৎ নির্বাচন কমিশন তো এসআইআর এর মাধ্যমেই তাদেরকে বাঁচতে পারবে যে এরা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে পড়েছে। যদিও অবশ্যই এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টাতে বলছে একদম সুপ্রিম কোর্ট যে কে ভারতীয় এবং কে ভারতীয় নাগরিক নয় সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়, এবং সেটা দেখার অধিকারও তাদের নেই। কিন্তু তারা ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারী যদি কোনো ভোটার ভারতবর্ষে ঢুকে পড়ে তাদেরকে বাদ দিতেই পারে, সেটা অবশ্যই তাদের একটা কর্তব্য, তারা করতে পারে। কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে অন্য আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচি বেঞ্চ তারা তুলে ধরেছে, সেটা হচ্ছে একদম সরাসরি বিহারে যে 65,64,000 মানুষের নাম বাদ গিয়েছে। এই প্রথম যে 1 আগস্ট যে ড্রাফট ভোটার লিস্টটা পাবলিশ করেছে একদম নির্বাচন কমিশন, তারপর সেই নামগুলো যে বাদ গিয়েছে সেগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি শুধু বাদ গিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনকে এবার কিন্তু সুপ্রিম কোর্ট একদম নির্দেশ দিল যে তাদের ওয়েব পোর্টালে, তাদের অ্যাপ্লিকেশনে যেন একদম সরাসরি তাদের তালিকা থাকে কাদের যাদের নাম বাদ গিয়েছে। অর্থাৎ যাদের নাম বাদ গিয়েছে তারা যেন সম্পূর্ণ বিষয়টা জানতে পারে। এখানেই শেষ নয়, একদম শুধুমাত্র পোর্টালে তাদের নামটা তুলতে হবে এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশনের সম্পূর্ণ দায়িত্ব শেষ, তেমন নয় বিষয়টা। তার সঙ্গে যেটা করতে হবে, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজ দিতে হবে। যদি আপনার নাম বাদ যায় তাহলে আপনারা অ্যাপ্লিকেশনে এসে, ওয়েব পোর্টালে এসে চেক করুন, ওয়েবসাইটে এসে চেক করুন, এবং আপনার নাম যদি ভুলভাবে বাদ যায় তাহলে আপনারা নাম নথিভুক্ত করার জন্য আবার অ্যাপ্লিকেশন দিন। অর্থাৎ একদম সরাসরি মানুষের কাছে সতর্কীকরণ দিতে হবে, যদি কোনোভাবে ভুলভাবে নাম বাদ চলে গিয়ে থাকে তাহলে আপনারা আবার এসে আপনাদের নাম নথিভুক্ত করুন। অর্থাৎ বুঝতেই পারছেন যে কোথাও গিয়ে কিন্তু একটা গলদ যে হয়েছে সেরকম একটা কিন্তু সিচুয়েশন হয়তো সুপ্রিম কোর্টে যারা জাস্টিস তারাও ধরতে পেরেছেন, এবং সেই জন্যই এই ধরনের একটা নির্দেশ। এবং সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে একদম সরাসরি নির্বাচন কমিশন তাদেরকে যে কোনো আদেশ দেওয়া সেরকম কিন্তু একটা ঘটনা এখনো পর্যন্ত যায়নি, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু আমরা প্রথমবার দেখলাম একদম আদেশ দেওয়া হলো, এবং অন্তর্বর্তীকালীন একটা আদেশ হিসেবে আমরা এটাকে ধরতে পারি যে এই মুহূর্তে একদম ডিজিটালাইজেশন করতে হবে। অর্থাৎ নাম নথিভুক্ত করার যে বিষয়টা সেটা কিন্তু একদম কাদের কাদের নাম বাদ গিয়েছে এই 65 লক্ষ মানুষের নাম পোর্টালে দিতে হবে, এবং সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা, যাদের নাম বাদ গিয়েছে তাদের নামের পাশে যেমন এপিক নাম্বার থাকবে, যেমন তাদের বয়স থাকবে, তেমন তাদের নাম বাদ যাওয়ার কারণ থাকবে। অর্থাৎ একদম কোনো মৃত ব্যক্তির নাম যদি বাদ গিয়ে থাকে তার নামের পাশে একদম কারণ হিসাবে ডেড কথাটা লিখে রাখতে হবে। অর্থাৎ এই ব্যক্তি মৃত ব্যক্তি, তাই জন্য তার নাম বাদ গিয়েছে। এই ধরনের যে একটা রীতিমতন আদেশ দেওয়া সেটা কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের যে পদ্ধতিতে সামগ্রিক কাজটা হয়েছে সেটাকে একটা প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট, তেমনই কিন্তু মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যে এই যে একদম নাম তোলা
হচ্ছে, আবার নাম একদম ওয়েব পোর্টালে দেখতে পাওয়া যাবে এবং মানুষকে দেখতে বলা, শুধুমাত্র যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া পেপারে, টিভিতে, রেডিওতে তাই নয়, প্রত্যেকটা ব্লকে ব্লকে কিন্তু সেই অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে নির্বাচন কমিশনকে, কোনো পার্টিকে নয়। কোনো পার্টির এই দায়িত্ব নয়, কিংবা সরকারকেও এই দায়িত্ব দেওয়া হয়নি যে সরকারি দলে যে দল থাকবে তাদের দায়িত্ব হয়ে যাবে এটা সামগ্রিকভাবে, তেমন কিছু নয়। একদম সরাসরি নির্বাচন কমিশন প্রত্যেকটা বুথে কিন্তু এই ধরনের একটা তাদের পাবলিকালি একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তাদের পাবলিকালি একটা নোটিশ দিতে হবে, এবং বিডিও অফিস থেকে শুরু করে জেলা অফিস, পঞ্চায়েত, সব জায়গায় এই নোটিশ যেন টানানো থাকে যে এই মুহূর্তে একদম ওয়েবসাইটে 65 লক্ষ মানুষের যে নাম বাদ গিয়েছে, তাদের কেন নাম বাদ গিয়েছে সেই কারণ সহ তাদের নাম একদম দেওয়া আছে। আপনারা গিয়ে দেখে নিতে পারেন যে আপনাদের নাম আছে না সেই তালিকার মধ্যে নেই, আপনাদের নাম সম্পূর্ণটা দেখে আপনারা পরবর্তীতে যদি আপনাদের সেই তালিকায় নাম থাকে এবং আপনি যদি মনে করেন আপনি অন্যায্যভাবে বাদ গিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নাম আপনি নথিভুক্ত করার জন্য আবার অ্যাপ্লাই করতে পারেন, এবং সেই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে এবার যেতে হবে একদম সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী। এবং তার সঙ্গে যে ফ্যাক্টরটা কাজ করছে এখানে, একদম ইলেকশন কমিশনকে কিন্তু এতদিন ধরে অ্যাডভাইস করছিল সুপ্রিম কোর্ট যে আধার কার্ডটাকে কেন মান্যতা দেওয়া হচ্ছে না, আধার কার্ডটাকে মান্যতা দিন। আপনারা বারংবার কিন্তু অ্যাডভাইস করেছে, আমরা 10ই জুলাই দেখতে পেয়েছি একদম সুধাংশু ধুলিয়া এবং জাস্টিস জয়মাল্য বাগচি, তাদের বেঞ্চ তখন ছিল, এবং তারাও কিন্তু বলেছিলেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এই তিনটেকেই কিন্তু মান্যতা দিতে হবে। কিন্তু তার পরবর্তীতেও কিন্তু আমরা দেখি যে সুপ্রিম কোর্টের কথা এই ধরনের অগ্রাহ্য করার যে একটা অধিকার, সেটা কিন্তু কারুর থাকে না, সেই ক্ষমতা কেউ দেখায় না। কিন্তু এই নির্বাচন কমিশন কিন্তু সেই কাজটাও করে দেখিয়েছে। তারা কোনোভাবেই সামগ্রিক যে এসআইআর প্রক্রিয়াটা চলেছে বিহারে, সেখানে কোথাও কোনো বিএলও কিন্তু আধার কার্ডের উপর ভিত্তি করে শুধুমাত্র যে কারোর নাম নথিভুক্ত করিয়েছে সেটা কিন্তু তারা করায়নি। যে খবর উঠে এসছে বিভিন্ন সূত্র মারফত, সেখানে কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই যে 11খানা লিস্ট দিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন, সেই লিস্ট অনুযায়ী কোনো না কোনো কাগজ যদি থাকে তাহলে তার নাম উঠেছে, যদি কোনো না কোনো কাগজ না থাকে তাহলে তার নাম উঠেনি। এবং সীমান্তবর্তী অঞ্চল কিংবা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, সেই ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খবর উঠে এসছে যে নামই তোলা হয়নি, বিভিন্ন বহু লোকের নামই তোলা হয়নি। এবং সেই পরিপ্রেক্ষিতে আধার কার্ডটাকে মান্যতা কিন্তু এবার দিতে হবে, তেমনই কিন্তু একটা কথা সুপ্রিম কোর্ট পক্ষান্তরে জানিয়ে দিল। তার কারণ সুপ্রিম কোর্ট এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ যাওয়া এবং তাদের যে একদম ওয়েব পোর্টালে নাম তুলতে হবে, এইটা যখন নির্বাচন কমিশনকে একদম নির্দেশ দিচ্ছে, তখন কিন্তু তাদেরকে আরো একটা কথা বলে দিয়েছে যে যদি কোনো মানুষ এই 65 লক্ষ যে নাম বাদ গিয়েছে তার মধ্যে থেকে এমন আসেন যে তিনি আধার কার্ডটা নিয়ে এলেন, তাহলে কিন্তু তার নামটা আবার নথিভুক্ত করতে হবে। অর্থাৎ ঘটনা কিন্তু সেই একই ঘটলো। আধার কার্ড না থাকার জন্য যার নাম সরাসরি একদম এখান থেকে সরে গিয়েছিল, তাকে কিন্তু আধার কার্ড যদি তিনি দেখাতে পারেন, নিজের আধার কার্ড, এবং অবশ্যই তাতে আধার কার্ডে থাকতে হবে বিহারের ঠিকানা, বিহার রাজ্যের মধ্যে তিনি বাসিন্দা সেটা থাকতে হবে, তার ভিত্তিতে কিন্তু তিনি আবারও একদম ভোটার তালিকায় নাম তুলতে পারবেন নিজে। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে নির্বাচন কমিশন কিন্তু কোথাও গিয়ে একটা ধাক্কা খেলো সুপ্রিম কোর্টে, এবং এই মুহূর্তে কপিল সিব্বল বা অভিষেক মানু সিংভি এবং অবশ্যই আইএনডিআই এর জোট, তারা কিন্তু যে দীর্ঘ লড়াইটা লড়ছিল সেটার ভিত্তিতে একটা কোথাও গিয়ে একটা সাময়িকভাবে হলেও এই যে 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গিয়েছে, সবাই যে মৃত তা তো হতে পারে না, সবাই যে অনুপ্রবেশকারী তা তো হতে পারে না, 65 লক্ষ সংখ্যাটা। এবং সেই ক্ষেত্রে বিহারের সামগ্রিক ভোটার 8.5 কোটি ভোটার, তার মধ্যে থেকে 65 লক্ষ মানুষ যে সম্পূর্ণভাবে একদম অবৈধ ভোটার কিংবা বিদেশি মানুষ, তারা ঢুকে পড়ে একদম ভোট দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছেন, কিংবা মৃত ভোটার, তেমন তো হতে পারে না। তাহলে সেই ক্ষেত্রে বাদ বাকি যাদের নাম বাদ গেল, তারা বিভিন্ন কারণে তাদের নাম বাদ যেতে পারে। তারা হয়তো এই মুহূর্তে বিহারে নেই, তারা হয়তো কাজের সূত্রে বাইরে আছেন, তারা ফর্মটা ফিল আপ করতে পারেননি কাজের সূত্রে যেহেতু বাইরে থাকেন, তারা হয়তো বর্ষার জন্য বাইরে আছেন, কারণ বহু মানুষ কিন্তু বর্ষায় যখন বিহার প্লাবিত হয় তখন কিন্তু তারা বাইরে থাকেন, বাইরের রাজ্যে চলে যান, সীমান্তবর্তী এলাকায় মূলত যারা থাকেন তারা বাইরে চলে যান। কিন্তু এই মুহূর্তে তারা যেহেতু এসে ফর্মটা ফিল আপ করতে পারেনি, নির্বাচন কমিশনের দেয়া ফর্মটা ফিল আপ করতে পারেনি, তাই সেহেতু হয়তো তাদের নাম উঠায়নি। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তারা আরেকটা সুযোগ পাচ্ছেন, এবং সুযোগ পাচ্ছেন শুধু তাই নয়, বেসিক যে ভারতের নাগরিক পরিচয়পত্র আধার কার্ড, সেটার ভিত্তিতেই তাদের নাম তোলার মতন একটা সংস্থান কিংবা তাদের একটা পরিসর বা প্রভিশন কিন্তু সুপ্রিম কোর্ট করে দিল বলেই মনে করছে ভারতের এই মুহূর্তে ওয়াকিবহাল মহল। এবং অবশ্যই নির্বাচন কমিশনকে কোথাও গিয়ে কিন্তু নির্দেশ দিল এবং একদম ওয়েব পোর্টালে নাম তুলতে হবে, এটা কিন্তু একটা স্বচ্ছতা। নির্বাচন কমিশন যে কাজ করেছে সেইটার একটা যে স্বচ্ছতা রয়েছে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। অর্থাৎ নির্বাচন কমিশন কাজ করেছে, সেটাকে কেন হঠাৎ করে ওয়েব পোর্টালে তুলতে বলল সুপ্রিম কোর্ট? তার কারণটা কিন্তু সাধারণ মানুষের সামনে রাখা, যে কাদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সেটা যদি সঠিক মানুষ হয় 65 লক্ষ, তাহলে 65 লক্ষ মানুষের নাম বাদ যাক, কিন্তু সেটা যদি কোনোভাবে নির্বাচন কমিশন যে হঠাৎ করে তাড়াহুড়ো করে 1 মাসের মধ্যে একদম সম্পূর্ণ কাজটাকে সম্পন্ন করলো, সেটা যদি সঠিকভাবে না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা প্রশ্ন চিহ্ন উঠেছে। এবং
সেই প্রশ্ন চিহ্নটাকেই কিন্তু কোথাও গিয়ে আরো একবার মান্যতা দিল সুপ্রিম কোর্ট, তাই কিন্তু মনে করছে এই মুহূর্তে সামগ্রিক দেশ। এবং এই কেসের পরবর্তী শুনানি রয়েছে আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে। আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে যে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করার একটা সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নেয় কিনা, নাকি এইভাবেই কোনো না কোনো ভাবে পক্ষান্তরে একদম আইএনডিআই এর জোট বা মামলাকারীদের পক্ষেই তারা রায় দেয়, সেদিকে কিন্তু অবশ্যই নজর রাখবো। কারণ আপনাদের মনে থাকবে আমরা খবরও জানিয়েছিলাম যে একদম কপিল সিব্বল তিনি কিন্তু 12 জন মৃত মানুষ একদম তাদের নাম যে এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে সেটা 12ই আগস্ট একদম প্রমাণ করে দিয়েছিলেন এই জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির সামনে। সুতরাং সেখানে কিন্তু বেশ কয়েকটা ধাক্কাও খেয়েছিল নির্বাচন কমিশন। তার পরবর্তীতে আজকের যে ধাক্কাটা একদম আমরা দেখতে পেলাম যে নির্বাচন কমিশনকে সোজাসুজি একদম স্বচ্ছতা প্রমাণ করতে হবে তেমন একটা আদেশ দিল সুপ্রিম কোর্ট। তাতে কিন্তু রীতিমতন এই মুহূর্তে বিহারের এসআইআর এর যে প্রক্রিয়াটা সেটা প্রশ্ন চিহ্নের মুখে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।